যে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্সে ওনার বক্তব্য দিয়েছেন এবং এরপর প্রশ্ন উত্তর পর্ব চলেছে। এই বক্তব্য ইন্টারন্যাশনালি আপনারা কি দেখছেন? ইন্টারন্যাশনালি এটা কেমন হয়েছে এবং আপনাদের দলীয় ভাবে দলের ক্ষেত্রে এটা কেমন উজ্জীবনা দিচ্ছে? ওনার এই বক্তব্যের পর থেকে আমরা লক্ষ্য করি যে দেশে বিদেশে যে সকল সংবাদ মাধ্যম কিংবা দেশি বিদেশি যারা এই রাজনীতির বিশ্লেষক তাদের মাঝে একটা সত্য বিষয় পরিষ্কার ফুটে উঠেছে। সেই বিষয়টা ছিল এতদিন ছিল অন্ধকারে, বঙ্গবন্ধুর কন্যাকে ঘিরে অনেক মিথ্যাচার অপপ্রচার তারা করেছে। সেই জিনিসটি উনি পরিষ্কার করে দিয়েছেন 5ই আগস্ট। সেটা সারা বিশ্বের গণমাধ্যমগুলি তুলে ধরেছেন, বিশ্ববাসী জেনেছেন, দেশের মানুষ জেনেছেন এবং দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার ওই বক্তব্যের পর দেশের মানুষ আপনারা লক্ষ্য করবেন, দেশের মানুষ যে মানুষগুলি এতদিন বঙ্গবন্ধুর কন্যার দেশে ফিরা, বঙ্গবন্ধুর কন্যা কখন আসবেন, শেখের বেটি কখন আসবেন, গরিব দুঃখী মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের এক বুক আশা যে বঙ্গবন্ধুর কন্যা দেশে আসবেন, আবার এই বাংলাদেশটিকে হাল ধরবেন। তো বঙ্গবন্ধুর কন্যা সেদিনের বক্তব্যে পরিষ্কার করেছেন যে উনি দেশে ফিরবেন। কেন ফিরবেন? উনি দেশের মানুষের প্রতি ওনার দায়বদ্ধতা, উনি দেশের মানুষকে ভালোবাসেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে রক্ষা করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রক্ষার জন্য এবং এই জঙ্গিদের হাত থেকে দেশকে উদ্ধার করা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সংবিধানকে রক্ষা করার জন্য উনি দেশে ফিরবেন। সর্বোপরি উনি দেশে ফিরবেন ওনার নিজের জন্য নয়, নিজের জন্য যে স্বপ্ন নিয়ে বাংলাদেশটি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধু সৃষ্টি করেছিলেন, আর সেই বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছিলেন বাংলাদেশের মাটিতে। আপনারা লক্ষ্য করেছেন 2008 থেকে 2024 রাত পর্যন্ত দিবা রাত্রি পরিশ্রম করে নিজের সন্তানদের মায়া পরিত্যাগ করে নিজে দেশের মানুষকে ভালোবেসে উনি নিরলস পরিশ্রম করে দেশটিকে সাজিয়েছিলেন। কিন্তু ওনাকে ঘিরে তো বরাবরই ষড়যন্ত্র। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওনাকে দেশে আসতে দেয়নি। উনি দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশের মানুষকে এই দখলদার বাহিনীর হাত থেকে উদ্ধার করার জন্য 1981 সালের 7 মে দেশে ফিরেছেন। বারবার ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। উনি জীবনের ঝুঁকি নিয়ে, উনি জানেন ওনাকে হত্যা করবেন, তারপরে উনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছেন, লড়াই সংগ্রাম করে বাংলাদেশের মানুষের ভোট বাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, দেশকে দিয়েছেন, জাতিকে দিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উনি সাজিয়েছিলেন। তো সেই দেশটিকে ধ্বংস করা হয়েছে, এই দেশটিকে উদ্ধার করা ওনার পবিত্র দায়িত্ব উনি মনে করেন এবং জাতীয় মনে করেন। দেশের সর্বশ্রেণী পেশার মানুষ আজকে এটি এক কথায় এক বাক্যে এই কথাটি বলতে চায় যে বঙ্গবন্ধুর কন্যার হাতে দেশ যতদিন ছিল ততদিন নিরাপদ ছিল। নিরাপদ ছিল আমার মা বোনরা। আমার মা বোনরা আজকে যেমনিভাবে ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত, আপনারা লক্ষ্য করেন মা বোনকে ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, পুকুরে পাড়ে ফেলে রাখা হচ্ছে, বাচ্চারে পাট খেতে, এই সর্বত্র একটা কি একটা বিভীষিকাময় অবস্থা। এই জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য বঙ্গবন্ধুর কন্যার বিকল্প নাই। এটা বঙ্গবন্ধুর কন্যাও বুঝেন আর দেশের মানুষও বুঝেন। তাই উনি জানেন উনি দেশে ফিরলে ওনার উপর জঙ্গি হামলা হবে কিংবা ওনার উপর ওনাকে গ্রেপ্তার করা হতে পারে। উনি বঙ্গবন্ধুর কন্যা, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাই উনি জাতীয় ভাষায় বলেছেন উনি দেশে ফিরবেনই। উনি ফিরবেনই এই কথাটা বলার পর আপনারা লক্ষ্য করে দেখুন এই জঙ্গি গোষ্ঠী তাদের হৃৎপিণ্ডকে পেয়েছে। তারা এলোমেলো কথাবার্তা বলছে, বঙ্গবন্ধুর কন্যাকে ঘিরে আসা যাওয়া এই সেই কত সব কথা বলছে তারা। বঙ্গবন্ধুর কন্যা দেশে আসলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করবে, এই করবে সেই করবে। তো বঙ্গবন্ধুর কন্যা কিন্তু ইতিপূর্বেও 2বার কিন্তু এই ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরেছেন। 1981 সালের 7 মে সেদিন লক্ষ জনতার সামনে দাঁড়াতে পারেনি সেই ষড়যন্ত্রকারীরা। ঠিক তেমনি ভাবে 2007 সালের 7 মে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু দেশের টানে, দেশের মানুষের টানে উনি কিন্তু আবার দেশে ফিরে এসেছিলেন এই সামরিক জনতাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। সেদিন এয়ারপোর্ট থেকে আরম্ভ করে 32 নম্বর পর্যন্ত লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে। বঙ্গবন্ধুর কন্যা
তৃতীয়বার যখন দেশে ফিরবেন এই গভীর ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, তখন লক্ষ লক্ষ জনতা নয়, আমি বিশ্বাস করি এই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার প্রিয় মা বোনরা, যে যেখানে আছেন, যে গ্রামে আছেন, যে অঞ্চলেই আছেন, সেখান থেকে যার যা কিছু আছে তাই নিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষার জন্য এবং স্বাগত জানার জন্য রাজপথে নেমে আসবেন। সেটা কত লক্ষ কত কোটি, সেটা হিসাব মিলাতে এই জঙ্গি গোষ্ঠী পারবে না। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরবেন। আর বঙ্গবন্ধুর কন্যার 5ই আগস্টের বক্তব্যের পর দেশের মানুষ আশায় বুক বেঁধেছে। এখন এই জঙ্গিদের হাত থেকে দেশের মানুষ উদ্ধার হবে, মুক্ত বাতাসে মুক্ত আকাশে শ্বাস ফেলবে। দেশের মানুষ একটি বন্দি খাঁচার মধ্যে এখন আছে, এই জায়গাতে উদ্ধার হতে চায়। আর এই জায়গাতে দেশের মানুষকে উদ্ধার করার জন্য বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নিখিল ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 2024-এর 5ই আগস্ট একটা জঙ্গি আক্রমণের মাধ্যমে ম্যাটিকুলার ডিজাইন দিয়ে নেত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা সবকিছু, ঠিক 2 বছর পর সে 5ই আগস্ট আবার নেত্রী বক্তব্য দেয়। এটা কি কাকতালীয় নাকি এখানের মধ্যে আমাদের জন্য কোনো সিগন্যাল আছে? আসলে বিষয়টা অবশ্যই একটা সমীকরণের বিষয়। এখানে সমীকরণের বিষয়, 5ই আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছেন। আর সেই 5ই আগস্ট বঙ্গবন্ধুর কন্যা কেনই বা জনগণের মুখোমুখি হলেন, সাংবাদিকদের মুখোমুখি হলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর জবাব দিলেন, উনি কেনই বা ঘোষণা দিলেন উনি দেশে ফিরবেন? এটা আল্লাহর একটা হিসাব, আল্লাহর রহমত আমি মনে করি। উনি এই দিনে এই বক্তব্য দেওয়ার কারণে আমি মনে করি আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাগ্রত, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহস পেয়েছি এবং দেশের মানুষ, সাধারণ মানুষও সাহস পেয়েছে। এটা আল্লাহরই একটা হিসাব, আল্লাহরই একটা। নিখিল ভাই, নেত্রী আসছে বাংলাদেশে, আপনাদের প্রস্তুতি কতটুকু? কারণ উনি যখন আসবেন তখন ওনার জন্য আর্মি নাই, বিডিআর নাই, পুলিশ নাই, নিরাপত্তা ব্যবস্থা নাই সরকারি। তাহলে আপনারা প্রস্তুত কতটুকু? হ্যাঁ, আপনাকে একটা বিষয় আমি স্মরণ করিয়ে দিতে চাই। এই যাবৎকালে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধুর কন্যা 81 সালে 7ই দেশে ফিরে আসার পর কতবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই কিন্তু বঙ্গবন্ধুর কন্যার প্রিয় মানুষগুলি, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যাকে মানব ডাল করে রক্ষা করেছে। 2004 সালে 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে চেয়েছিলেন। সেদিনও কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ পাক ওনাকে রক্ষা করেছিলেন। পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরা কিন্তু মানব ডাল সৃষ্টি করে বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষা করেছে। তো সেই দিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন বঙ্গবন্ধুর কন্যার জন্য বঙ্গবন্ধুর সৈনিকরা, বঙ্গবন্ধুর কন্যার কর্মীরা সদা প্রস্তুত বঙ্গবন্ধুর কন্যাকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য। যে যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেই ধরনের সাহস, প্রস্তুতি আওয়ামী পরিবারের নেতাকর্মীদের আছে বলে আমি বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হলো যে বঙ্গবন্ধুর কন্যা রাজনীতি করেন আল্লাহর উপর ভরসার, বাংলাদেশের মানুষের উপর বিশ্বাস আস্থা নিয়ে। বাংলাদেশের মানুষের উপর বিশ্বাস আস্থা থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরবেন। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকবেন, রাজপথে থাকবেন, বঙ্গবন্ধুর কন্যাকে মানব ডাল করে জঙ্গিদের হাত থেকে রক্ষা করবেন। আমি জনতার উপরেই আওয়ামী লীগের রাজনীতি, জনতার উপরেই বঙ্গবন্ধুর কন্যার রাজনীতি, জনগণের শক্তি নিয়ে আওয়ামী পরিবারের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যাকে এই জঙ্গিদের হাত থেকে, ষড়যন্ত্রের হাত থেকে যেদিন বঙ্গবন্ধুর কন্যা দেশে প্রত্যাবর্তন করবেন। আর তাছাড়া আমি তো মনে করি যে যেদিন বঙ্গবন্ধুর কন্যা দেশে আসবেন সেদিন এই জঙ্গিদের কোনো অস্তিত্বই থাকবে না। সেটা আপনার আমাদের পুলিশের কখনোই প্রয়োজন না। আমরা পুলিশের উপর নির্ভরশীল রাজনীতি করি নাই, আমরা কোনো সংস্থার উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করি না। বঙ্গবন্ধুর সারাটা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন, মানুষের কল্যাণের মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। বঙ্গবন্ধুর কন্যা কিন্তু আপনি লক্ষ্য করবেন সারাটি জীবন উনি কিন্তু এই দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সেই মানুষের কল্যাণেই উনি দেশে ফিরবেন, মানুষই ওনার পাশে থাকবে। আমরা জনতার সাথে নিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
নিখিল ভাই, আমি প্রতিটা প্রোগ্রাম করার পরে কোথাও থেকে না কোথাও থেকে আমাকে ফোন করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জন, কারণ আমার যেহেতু ইউটিউব চ্যানেলটাতে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি। তো আমাদের কিছুদিন আগে সর্বপ্রথম একটা ফোন পাই নড়াইল থেকে, একজন বৃদ্ধ লোক, তিনি আমাকে ফোন করে আমাকে বলতেছেন যে ভাই এই নেত্রী কবে আসবে, ডেটটা জানান। তাই আমি বললাম যে আমি তো এটা জানি না, ডিসেম্বরের ভেতরে আসবেন আপনারা, ডিসেম্বরের ভেতরে বলে যে আপনারা একটা কথা আপনি বারবার বলেন যে নেত্রী আসলে মানুষ যাবে। ভাই আমরা 4 বন্ধু প্রতিদিন আপনার শো গুলা শুনি, এবং আমার বয়স বর্তমানে 75 বছর, ওই ভদ্রলোকের বয়স। আমি বাবারে আমি 2 কেজি চিরা আর আধা কেজি গুড় কিনা রাখছি, আমি গরিব মানুষের চেয়ে বেশি পারি নাই। আপনি নেত্রী শুধু খবর দিয়ে যে উনি আসার খবর দিলে আমরা চিরা মুড়ি খাইতে খাইতে হাইটা যাবো ঢাকায়, নড়াইল টু ঢাকা। এবং গতকাল রাতে আরেকজন, উনি গাজীপুরের বৃদ্ধ মানুষ, দাড়ি চুল সাদা হয়ে গেছে, আমার কাছে আমার ফোন নাম্বার চাওয়ার পরে আমি যখন ওনাকে ফোন নাম্বারটা দিলাম, তখন উনি আবার আমার মেসেজ করে পাঠাইছে যে মানে উনি আমার ফোন নাম্বারটা পেয়েছেন। এইসব লোকগুলোর এই ধরনের অবস্থান আপনি আসলে কি মনে করেন? এই যে গতকাল আমি ছবিটা দেখালাম না আপনাকে, উনিও 70 থেকে 80 বছর হবে, এদের যে আগ্রহ, এই যে গরিব লোক এই অবস্থায় নেত্রীর জন্য পাগল হয়ে আছে, আপনি কি বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ, এটা নেত্রীর অর্জন, এটা নেত্রীর অর্জন, নেত্রীর সততা, নেত্রীর মানবতা, নেত্রীর মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের বিপদে পাশে থাকা। নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, এদেশের মানুষের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য যে প্রাণপণ চেষ্টা, দেশটিকে একটি উন্নত শিখরে নিয়ে যাওয়া, এই সবকিছু মিলিয়ে কিন্তু নেত্রীর প্রতি মানুষের এই ভালোবাসার সৃষ্টি হয়েছে। একটা ষড়যন্ত্র করে নেত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বটে, কিন্তু মানুষের হৃদয়ের থেকে তো নেত্রীকে কেড়ে নেওয়া যায়নি। আপনি সারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, যেখানেই যান না কেন, মাঝে মধ্যে দেখবেন অনেক মা নেত্রীকে কান্না করে, ইবারাতি নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর দরবারে দোয়া করে। সর্বগোত্র শ্রেণীর মানুষ নেত্রীর জন্য দোয়া করে। নেত্রী মানুষের ভালোবাসায় সিক্ত। নেত্রীকে হারিয়ে মানুষ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে যে আমরা কি হারালাম। নেত্রী দেশে নাই, আপনি লক্ষ্য করেন। বাংলাদেশ যখন করোনায় আক্রান্ত, বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলো তারা সেই করোনা মোকাবেলা করতে পারছে। মানবতার মা বঙ্গবন্ধুর কন্যা, উনি সেই সময় সেই করোনার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য কি না প্রাণপণ চেষ্টা চালালেন। যেমনি করে পারুক উনি ভ্যাকসিন এনে দেশের মানুষকে সেই সেবা উনি দিয়ে গেছেন। যারা সেবা দিয়েছেন তাদেরকে সুরক্ষার জন্য উনি ব্যবস্থা করেছেন, ডাক্তারদেরকে আপনি লক্ষ্য করেছেন। করোনা টেস্ট থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে উনি মানুষকে রক্ষা করে দিতেন, চেষ্টা চালিয়েছেন। অথচ নেত্রী দেশে নাই, নেত্রীর হাত থেকে বাংলাদেশ হাতছাড়া হয়েছে। আপনারা লক্ষ্য করলেন আমার কত শত শত মায়ের কুল, এই হামে আক্রান্তের মায়ের থেকে শিশুগুলো হারিয়ে গেলেন, দেখার কোনো মানুষ নেই। আর আজকে যদি বাংলাদেশের নেত্রী থাকতেন, আমি তো বিশ্বাস করি উনি যেখান থেকে পারুক, যেভাবেই পারুক, কিংবা ওনার পূর্ব পরিকল্পনাই থাকতো কখন বাচ্চাদেরকে টিকা দিতে হবে, বাচ্চাদেরকে হামের হাত থেকে রক্ষা করতে হবে, সব সেক্টরেই তো উনি ওনার মাথায় থাকতো, উনি সেই কাজটি করতেন।
আজকে নেত্রী নাই, দেশে শত শত শিশু হামের টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, মৃত্যু কোলে ঢলে পড়ছেন, দেখার মানুষ নেই। তো সেই মানবতার মা আপনি ওনার জন্যে দেশের মানুষ কাঁদবে না? কাঁদবে কি? কার জন্য কাঁদবে? উনি দেশটির জন্য, দেশের মানুষের জন্য নিজের বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, নিজের কোলের দুটি সন্তান সজীব ওয়াজেদ, জয় সানা ওয়াজেদ পুতুলকে দেশের বাইরে রেখে ছোট আপার রেহানাপার কাছে রেখে উনি এই দেশটির জন্য, এই দেশের মানুষের জন্য কি না করেছে। তো সেই দেশের মানুষ নেত্রীকে ভালোবাসবে না, ভালোবাসবে কাকে? আমি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, নেত্রী মানুষের অন্তরে সদা জায়গা করে নিয়েছে। নেত্রী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। দেশবিরোধী শক্তি, ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে যেমনি হত্যা করেছেন, নেত্রীকে হত্যা করতে চেয়েছিলেন, বারবার হত্যা করতে চেয়েছিলেন। তারা বলে, বঙ্গবন্ধুর কন্যাকে উদ্দেশ্য করে কত বাজে মন্তব্য করে, বলে যে উনি খুনি, উনি ফ্যাসিস্ট। আমি বারবারই বলে থাকি, বলতে চাই আজও আপনার মাধ্যমে দেশের মানুষকে জানতে চাই, বঙ্গবন্ধুর কন্যা মানুষ খুন করতে পারে না। উনি মানুষ প্রেমিক, মানব প্রেমিক, মানুষকে ভালোবাসে। খুন করতে চেয়েছিল তারা, ইউনুস গং দখলদার বাহিনীরা, তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে চেয়েছিল, ছোট আপাকে হত্যা করতে ছিল। সেই পরিকল্পনা তারা যেভাবে এঁটেছিল প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধুর কন্যা এবং ছোট আপাকে তাদের এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। যেভাবে 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে রহমতের চাদর বিছিয়ে রক্ষা করেছিলেন। একটি জাতির কল্যাণের জন্য একটি মানুষ দরকার, সেই মানুষগুলো বঙ্গবন্ধুর কন্যা। উনি জীবিত ছিলেন বিদায় 2004 সালের 21শে আগস্ট ছিলেন বিদায় উনি পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনেন এবং উনি সততার সাথে, মানবতার সাথে উনি দিবারাত্রি পরিশ্রম করে আপনার সাংবাদিক জগতের সকলকে প্রশ্ন করলে একবারকে উচ্চারণ করবে, ওনার আমলেই দেশের যা উন্নয়ন হয়েছে, দেশের কল্যাণ যা হয়েছে ওনার আমলেই হয়েছে এবং ওনার সততার কারণেই, ওনার সাহসিকতার কারণেই কিন্তু দেশ বিক্রি হয়নি। উনি বারবার একটি শব্দ উচ্চারণ করেছেন, আমি যদি দেশ বিক্রি করি তাহলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। সেদিন আমরা কিন্তু বুঝিনি উনি যে দেশটিকে কত ভালোবাসেন। উনি ক্ষমতা চান না, উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। বিদায় যে দেশটি আমার 30 লক্ষ ভাই 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধু দিয়ে গেলেন, একটি মানচিত্র দিয়ে গেলেন, সেই মানচিত্র বিক্রি করে দিয়ে বঙ্গবন্ধুর কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এটা আমরা ভাবি কেমন করে। কিন্তু আমরা সেদিন বুঝতে পারিনি যে বঙ্গবন্ধুর কন্যা কি বলতে চাচ্ছেন, কেন বারবার বলছেন আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। এই কথাগুলো কিন্তু বিভিন্ন সময় উনি উচ্চারণ করেছেন, কিন্তু সেদিন আমরা বাঙালি জাতি বুঝতে পারিনি। কিন্তু আজকে হারে হারে টের পাচ্ছে যে বঙ্গবন্ধুর কন্যাকে সেদিন সত্য কথাই বলেছিলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করতে চাননি বিদেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আর উনি দেশ ছাড়া হয়েছেন, আজকে দেশ কোথায়? সেই ষড়যন্ত্রকারীদের বলে বিদেশিদের পূর্বদের দখলে আজকে বাংলাদেশ। তো আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা প্রতি মানুষের ভালোবাসা আছে। আপনি দেখেন সর্বশ্রেণীর মানুষ, সকল ধর্মগোত্রের মানুষের প্রতি বঙ্গবন্ধুর কন্যার সজাগ দৃষ্টি থাকতো। হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায় বলেন কিংবা অন্যান্য পেশা, যে সকল পেশার মানুষ, জেলেরা মাছ কখন ইলিশ মাছকে সংরক্ষণ করতে হবে সেটাও তিনি ওনার মাথায়। সংরক্ষণ করতে কখন মাছ দ্বারা বন্ধ রাখতে হবে, আমি ছোট্ট একটা উদাহরণই দিচ্ছি শুধু। সেই সময় জেলেরা কি খাবে, জেলেরা কিভাবে চলবে, সেই ব্যবস্থা তো উনি করেছে। আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানরা পড়াশোনা করতে পারে না অর্থের অভাবে, তাদের সন্তানদেরকে বছরের প্রথম দিন নতুন বই তুলে দিলেন হাতে। আসলে কি বলবো ভাই, এই উনি যখন নতুন বই তুলে দেন দেশের মানুষের হাতে, সকল শিক্ষার্থীদের, তখন কিন্তু উনি বলে দেননি যে নতুন বই পাওয়া যাবে। উনি যখন উপবৃত্তি দিয়েছেন তখন কিন্তু উনি বলে দেননি যে জামাত বিএনপির সন্তানদেরকে উপবৃত্তি দেওয়া যাবে। উনার তো নিখিল ভাই আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না।
শিক্ষার্থীদের হাতে তুলে দিতেন, তখন কিন্তু উনি বলতেন না, লিখে দিতেন না যে বিএনপি জামাতের শিক্ষার্থীদের সন্তানদের হাতে বই তুলে দেওয়া যাবে না। উনি উপবৃত্তি দিতেন, তখন কিন্তু সে কথা কখনো বলতেন না যে বিএনপি জামাতের সন্তানদেরকে উপবৃত্তি দেওয়া যাবে না। উনি বলতেন 16 কোটি মানুষের 32 কোটি হাত হাতে কাজে লাগিয়ে আমি দেশটাকে করতে চাই। সেই লক্ষ্য নিয়ে উনি প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা, দেশবিরোধী শক্তিরা, দেশ ধ্বংসকারীরা, যারা দেশকে ভালোবাসে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি, তারা তো বরাবরই ষড়যন্ত্র করে আসছে। সেই ষড়যন্ত্রে তারা 2024 সালের 5ই আগস্ট ষড়যন্ত্র করে সফল হয়েছে বলে আমি মনে করি না। ক্ষমতা দখল করেছে বটে, কিন্তু জনগণের ভালোবাসার থেকে বঙ্গবন্ধুর কন্যাকে কিন্তু তারা মুছে ফেলতে পারেনি। একটি নির্বাচন দেখ না, বঙ্গবন্ধুর কন্যার সংগঠন দ্বারা তারা দেখেন না জনগণ কোন দিকে কাকে ভালোবাসে, আর জনগণ কার প্রতি বিশ্বাস রাখে, আস্থা রাখে, কার হাতে বাংলাদেশ নিরাপদ মনে করে, সেটা তারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে, এটাই আমি মনে করি। ধরুন নিখিল ভাই, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেখা গেছে যে কোনো আন্দোলন সংগ্রামে যুবলীগই চালিকা শক্তির ভূমিকায় চলে এসেছে। আপনাকে মনে করেন যে এই মুহূর্তে যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, নেত্রী দেশে আসা, এই ক্ষেত্রেও যুবলীগ সামনে এগিয়ে আসবে আগের মতোই? না, আপনি তো লক্ষ্য করেছেন যে যুবলীগ তো বরাবরই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছেন। হত্যার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগের নেতারা শাহাদাত বরণ করেছেন। এদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নূর হোসেন বাবুল হত্যা আত্মহত্যা দিয়েছেন।